হ্যালো স্টুডেন্টস, আমি ভুবন স্যার। আজকে দশম শ্রেণী থেকে সম্পাদ্যের উপরে আমি আলোচনা করব এবং দশম শ্রেণীর সম্পাদ্য থেকে ত্রিভুজের পরিবৃত্ত ও ত্রিভুজের অন্তবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব এবং ত্রিভুজের পরিবৃত্ত থেকে বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে ও ত্রিভুজের অন্তবৃত্ত থেকে বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে সেগুলিকে আমি তোমাদের সামনে সমাধান করে দেব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটি আমাকে কমেন্টসে লিখে জানাও। তো ত্রিভুজের পরিবৃত্ত ও ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করার পূর্বে ত্রিভুজের পরিবৃত্ত কাকে বলে সেটা একটু জেনে নেওয়া যাক। কোন ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডগুলির ছেদবিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকে ত্রিভুজটির পরিবৃত্ত বলে। মানে এবিসি হলো একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটি এরকম হলো, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটি এরকম হলো এবং বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটি এরকম হলো। এবং এই তিনটা লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা যদি মাপি তাহলে দেখব যে এই নির্দিষ্ট বিন্দু থেকে বি এর দূরত্ব, এই নির্দিষ্ট বিন্দু থেকে এর দূরত্ব এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে সি এর দূরত্ব সবসময় সমান হবে। আমরা এই নির্দিষ্ট বিন্দুটির নাম দিলাম পি। অর্থাৎ আমরা দেখতে পাবো যে এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, এসি এর লম্ব সমদ্বিখণ্ডক এবং বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করলো সে বিন্দু থেকে ত্রিভুজটির শীর্ষবিন্দুগুলি সমান দূরত্বে অবস্থিত। অর্থাৎ বিপি সমান সমান সিপি সমান সমান এপি হবে। তাহলে আমরা এই নির্দিষ্ট বিন্দু অর্থাৎ পি বিন্দুতে কাটা রেখে এবং আমরা এই ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে দেখা যাবে বৃত্তটি এই শীর্ষবিন্দুগুলিকে স্পর্শ করে চলে যাবে। তো আমি যেহেতু এখানে ফ্রি হ্যান্ড ড্র করছি, পুরোটা বৃত্তের মতো না হলেও তোমরা আশা করি বুঝতে পারছো আমরা যখন এটাকে কাটা কম্পাস জ্যামিতি বক্সের সাহায্যে অঙ্কন করব তখন আমরা এখানে একটা সুন্দর বৃত্ত পাবো যে বৃত্তটার কেন্দ্রবিন্দু হবে পি এবং যেটা এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দুকে দিয়ে যাবে। তাহলে এইরূপ বৃত্তকে আমরা ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত বলবো। এর কেন্দ্রটাকে আমরা বলবো পরিকেন্দ্র এবং এর ব্যাসার্ধকে বলা হবে পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস। তাহলে ত্রিভুজের পরিবৃত্তকে বলা হয় সার্কাম সার্কেল, তার পরিকেন্দ্রকে বলা হয় সার্কাম সেন্টার এবং পরিব্যাসার্ধকে বলা হয় সার্কাম রেডিয়াস। তো আশা করি তোমরা বুঝতে পারলে পরিবৃত্ত কাকে বলে। এরপরে ত্রিভুজের অন্তবৃত্ত। কোন ত্রিভুজের কোণ তিনটির অন্তর সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা হয় যা ওই বৃত্তের তিনটি বাহুকেই স্পর্শ করে তাকে ওই ত্রিভুজের অন্তবৃত্ত বলা হয়। অর্থাৎ ধরা যাক এই হলো আমাদের একটা ত্রিভুজ, নাম দিলাম আমি পি কিউ আর। এই ত্রিভুজের যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো। ধরা যাক এটা একটা কোণ সমদ্বিখণ্ডিত করলাম আর এটা একটা কোণ সমদ্বিখণ্ডিত করলাম। অর্থাৎ তোমরা বলতে পারো যে এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই সমদ্বিখণ্ডক দ্বয় যেই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে কাটা রেখে আমরা যদি প্রত্যেকটা বাহু পর্যন্ত লম্ব দূরত্ব মাপি তাহলে আমরা দেখবো যে লম্ব দূরত্বগুলো সবসময় সমান হবে। ধরা যাক এই নির্দিষ্ট বিন্দুটাকে আমি নাম দিলাম সি এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব দূরত্বগুলি হলো ডি, ই এবং এফ। পি কিউ বাহুর উপরে এফ সি লম্ব, আর ডি বাহুর উপরে সি ডি লম্ব এবং পি আর বাহুর উপরে সিই লম্ব হবে। তাহলে আমরা কি করলাম, আমরা ত্রিভুজ পি কিউ আর এর যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করলো সেখানে আমরা কাটা বসিয়ে আমরা এই লম্ব দূরত্ব গুলোকে মাপলাম এবং অবশ্যই লম্ব দূরত্ব গুলো সমান হবে। এরপর এই বিন্দুটাকে কাটা রেখে এবং এই ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে দেখব যে বৃত্তটা তিনটা বাহুকে স্পর্শ করে অঙ্কিত হবে। সেই ক্ষেত্রে আমরা এই বৃত্তটাকে বলবো অন্তবৃত্ত বা ইন সার্কেল এবং এটার কেন্দ্রকে বলা হবে ইন সেন্টার এবং এটার ব্যাসার্ধকে বলা হবে ইন রেডিয়াস। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে পরিবৃত্ত কাকে বলে এবং অন্তবৃত্ত কাকে বলে, পরিব্যাসার্ধ কি, অন্তব্যাসার্ধ কি এবং পরিকেন্দ্র কি ও অন্তকেন্দ্র কি। তো এখন আমি তোমাদেরকে বিগত বছর মাধ্যমিক পরীক্ষাতে পরিবৃত্ত ও অন্তবৃত্ত থেকে যেগুলো অঙ্ক এসেছিল সেগুলো এক এক করে করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু কাগজে কলমে এগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে এবং পর্ষদের যে বইটি আছে সেখানে অনুশীলনী ও তার নিজ করগুলি অবশ্যই নিজেরা একটু প্র্যাকটিস করবে। এরপরে যদি তোমাদের বইয়ের থেকে বা আমার ভিডিও থেকে কোনো ডাউটস থাকে
সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানিও। আজকে আমাদের প্রথম এক্সাম্পলটি হলো পরিবৃত্ত অঙ্কন। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান সমান 7 সেন্টিমিটার, এবি সমান সমান 5 সেন্টিমিটার এবং এসি সমান সমান 6 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে মাধ্যমিক 2019। অর্থাৎ আমরা যখন ছবিটা অঙ্কন করব তখন আমাদের শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। আমাদের অঙ্কনের যে বিভিন্ন রকমের স্টেপসগুলো আছে সেগুলো আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে না, বা অঙ্কন প্রণালী আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। তো দেখো আমরা এখানে কিভাবে এটাকে করতে পারি। প্রথমে বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার দৈর্ঘ্যটির মাপ নেওয়া যাক। নেক্সট এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার এবং এসি সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমটি হলো বিসি অর্থাৎ 7 সেন্টিমিটার, তারপরটি হলো এবি অর্থাৎ 5 সেন্টিমিটার এবং শেষেরটি হলো এসি অর্থাৎ 6 সেন্টিমিটার। তো প্রথমে আমরা ত্রিভুজটিকে অঙ্কন করব। ত্রিভুজের সব থেকে বড় বাহু দেখো এখানে 7 সেন্টিমিটার আছে। তো এই ক্ষেত্রে আমি 7 সেন্টিমিটার থেকে একটু বড় দৈর্ঘ্য এখানে নিয়ে নিব। তো আমি 8 সেন্টিমিটার নিলাম। সরাসরি 7 সেন্টিমিটারও নিতে পারতাম, কিন্তু সামান্য পরিমাণে বড় নিলে একটু সুবিধা হয় করতে। তো এরপর বিসি বাহুটির এখান থেকে মাপ নিলাম, কাটার সাহায্যে এই অংশটিকে কেটে দিলাম। তাহলে এই বিন্দুটা আমাদের বি হবে আর এই বিন্দুটা আমাদের সি বিন্দু হবে। তো এখানে লিখে রাখা হোক যেটা হলো আমাদের বি বিন্দু আর এই হলো আমাদের সি বিন্দু। এরপরে দেখো এ বি আছে এবং এসি আছে, তার মানে বি থেকে যে বাহুটি যাবে সে বাহুটি আমাদের হবে এ বি বাহু, কারণ যেহেতু বিটা কমন এখানে। আর সি থেকে যেটি যাবে সেটি হবে আমাদের এসি বাহু। তো আমি এ বি বাহুটির এখান থেকে মাপ নিলাম। চেষ্টা করবে একবারে করার, বারবার করে করতে হলে এবং মোছামুছি করলে তাতে অঙ্কনটি একটু খারাপ হয় দেখতে এবং পরীক্ষক কিছু নাম্বার কেটে দিতে পারেন। তো এখান থেকে বসিয়ে এই অংশটি কেটে দিলাম। তার মানে এই যে বিন্দুটি পাওয়া গেল এই বিন্দুটি হবে আমাদের এ বিন্দু। তাহলে এটা হয়ে যাবে এ বি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আর এটা হয়ে যাবে এসি যার দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। তো আমরা এগুলোকে যুক্ত করে দিই। তাহলে ত্রিভুজ এবিসি অঙ্কন আমাদের সম্পূর্ণ হলো। দেখো তোমরা বিসি বাহুটির দৈর্ঘ্য আমরা 7 সেন্টিমিটার নিয়েছি, এবি বাহুটির দৈর্ঘ্য আমরা 5 সেন্টিমিটার নিয়েছি এবং এসি বাহুটির দৈর্ঘ্য আমরা 6 সেন্টিমিটার নিয়েছি। এরপর পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমরা যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তো এই ক্ষেত্রে আমি প্রথমে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি। তো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের যেটা করতে হবে যে বিসি বাহুটির চোখের আইডিয়া করে অর্ধেকের থেকে একটু বড় বৃত্তচাপ নিলাম। নেওয়ার পরে সেটাকে বি বিন্দুতে বসিয়ে একবার উপরে বৃত্তচাপ নিব, একবার নিচে বৃত্তচাপ নেব। আবার সি বিন্দুতে বসিয়ে উপরে একবার নেব, নিচে একবার নেব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মিললো না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের নিচের দিকে এভাবে একটু মিলিয়ে নিতে হবে। তাহলে এটিকে যুক্ত করা হলো। যুক্ত করলে যে সরলরেখাটি পাবে সেই সরলরেখাটি দেখবে বিসি বাহুকে ঠিক সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ দেখো তোমরা এই যে বিসি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার আছে এবং দেখো ঠিক মাঝখানে বিন্দুটা এই অংশটা 3.5 সেন্টিমিটার আর এদিকের অংশটিও 3.5 সেন্টিমিটার। এরপর এবি আর এসি বাহুর মধ্যে যে কোনো একটি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো আমি এক্ষেত্রে এবি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি। অনুরূপভাবে যুক্ত করলে আমরা যে সরলরেখাটি পাই সেই সরলরেখাটি এবি বাহুকে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এরপর এই যে সমদ্বিখণ্ডক দ্বয় আছে এই সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত করলো সেটিকে আমরা একটুখানি হাইলাইট করে দিলাম। এই বিন্দুটা হবে আমাদের উক্ত পরিবৃত্তের কেন্দ্রবিন্দু। তো আমাদের যেটা করতে হবে এই কেন্দ্রবিন্দুতে আমরা কাটা রাখবো। কাটা রেখে আমরা সি বিন্দু পর্যন্ত প্রথমে মাপটা নিলাম। তোমরা চাইলে এই বিন্দু পর্যন্ত মাপ নিতে পারো বা তোমরা চাইলে বি বিন্দু পর্যন্ত মাপ নিতে পারো, এবং যদি খুব ভালো করে মাপটা নেওয়া হয় দেখা যাবে যে প্রত্যেকটা বিন্দুই কিন্তু হুবহু মিলে যাবে। তাহলে মাপটা নেওয়ার পরে আমরা আস্তে আস্তে করে কাটাটিকে এভাবে ঘুরিয়ে দেব। দেখো বৃত্ত পেলাম, যে বৃত্তটার কেন্দ্রবিন্দু হচ্ছে এইখানে
এবং বৃত্তটার ওপরে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু অবস্থিত, যেটা আমরা পরিবৃত্তের সংজ্ঞাতে পেয়েছিলাম। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে পরিবৃত্ত অঙ্কন করলাম। তার মানে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রথমে ত্রিভুজটা যেভাবে বলা থাকবে সেভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম। তারপর আমরা যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। আমি এই ক্ষেত্রে বিসি আর এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছি, তবে এমন কোনো ব্যাপার নেই যে এপি আর বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তোমরা চাইলে এবি এসি বা তোমরা মনে করলে বিসি এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে পারো। যে কোনো দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটাতে আমরা কাটা রাখলাম। কাটা রেখে আমরা সেই কাটাটাকে ছোট বড় করে নিয়ে দেখে নিলাম যে কাটাটা যেন এই বিন্দুতে থাকলে কাটাটা এই বিন্দুতে থাকলে পেন্সিলটা এই বিন্দুতে থাকবে, এবং সেম মাপ নিয়ে বি বিন্দুতে থাকবে, সেম মাপ নিয়ে সি বিন্দুতে থাকবে। অর্থাৎ তোমরা বলতে পারো আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুকে যুক্ত করি, বা এই বিন্দু থেকে বি বিন্দুকে যুক্ত করি, বা এই বিন্দু থেকে সি বিন্দুকে যুক্ত করি, আমরা সমান দূরত্ব পাবো। এরপর কাটাটাকে এখানে রেখে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা এই বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুকে স্পর্শ করে বেরিয়ে যায়। তাহলে এই হলো আমাদের নির্দিষ্ট পরিবৃত্ত, যেটা ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হয়। এর পরের অঙ্কটি দেখো, এটি এক্সাম্পল নাম্বার 3। আমি এক্সাম্পল নাম্বার 2টা একটু পরে দেখাচ্ছি, আগে 3টা দেখে নাও। এক্সাম্পল নাম্বার 3তে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর এবি সমান 8 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং এবি অ্যাঙ্গেল এবিসি সমান 60 ডিগ্রি। ত্রিভুজটি অঙ্কন করো এবং এই ত্রিভুজের পরিবৃত্তটি আঁকো। মাধ্যমিক 2014 এবং 2012। তো প্রথমে আগের মতনই আমরা ত্রিভুজের জন্য যেগুলো এখানে প্রদত্ত সেগুলো আমরা এখানে অঙ্কন করে নেব। অর্থাৎ এখানে দেওয়া আছে এবি সমান 8 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে এখানে 8 সেন্টিমিটার বাহুটিকে হাইলাইট করে নিলাম। তারপরে দেওয়া আছে বিসি সমান 6 সেন্টিমিটার। তো বিসি বাহুটিকে আমরা এখানে 6 সেন্টিমিটার হাইলাইট করে নিলাম। এরপর 60 ডিগ্রি কোণটিকে তোমরা চাইলে সরাসরি ত্রিভুজের মধ্যে অঙ্কন করতে পারো, বা তোমরা যদি মনে করো এখানে সাইডেও 60 ডিগ্রিটিকে চাঁদার সাহায্যে দেখে নিতে পারো। তাহলে এটি হলো আমাদের এবি বাহু, যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, আর এটা হলো আমাদের বিসি বাহু। তো তোমরা মনে রাখবে আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করি তখন আমরা নিচের দিক থেকে কাউন্ট করি, আর আমরা যদি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাটার দিকে কাউন্ট করি তখন আমরা উপরেরটা ধরে করি। তাহলে এই বিন্দু দুটিকে যুক্ত করে দেওয়া হোক। এই বিন্দু দুটিকে যুক্ত করলে আমরা যে কোণটা পাবো এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে এভাবে চাঁদার সাহায্যে অঙ্কন করা যায়। আবার 60 ডিগ্রিকে তোমরা যদি মনে করো তোমরা সরাসরি অঙ্কন করতে পারো। তো আগের মতনই আমরা থেকে এবি বাহু যেহেতু এখানে সব থেকে বড় বাহু, যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তো তোমরা চাইলে এখানে সরাসরি 8 সেন্টিমিটার নিতে পারো, বা 8 সেন্টিমিটারের থেকে একটু বড় দৈর্ঘ্যের সরলরেখা নিতে পারো। তো আমি একটু বড় দৈর্ঘ্যের সরলরেখা নিলাম, অ্যাপ্রক্সিমেট 10 সেন্টিমিটার নিলাম। অ্যাকুরেট নিলেও কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু এটা দেওয়া আছে যে অ্যাঙ্গেল এবিসি হলো 60 ডিগ্রি, অর্থাৎ এটা হলো অ্যাঙ্গেল এবিসি কোণ। তো এখানে কোনো মাপ না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমরা এবি দৈর্ঘ্যটা নিলাম, নিয়ে এখান থেকে কেটে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের এবি সরলরেখা। এরপর আমরা এই কোণটাকে স্থাপন করব বি বিন্দুতে। তাহলে প্রথমে এইভাবে বৃত্তচাপ নেওয়া হলো। যেহেতু ত্রিভুজটা এই অংশটাতে হবে তাহলে আমাদের কোণটাকে এই দিকে তৈরি করতে হবে, কারণ কোণটা যদি আমি এদিকে তৈরি করি তাহলে এদিকে চলে যাবে ত্রিভুজটা। তাহলে আমি এখানে বসিয়ে এভাবে একটা বৃত্তচাপ নিলাম। আবার দেখো এই দৈর্ঘ্যটা কিন্তু সেম হবে, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা সেটা 60 ডিগ্রির ক্ষেত্রে সবসময় হয়। তাই তাহলে এটাকে যুক্ত করে দেওয়া যাক, এবং যুক্ত করে একটু বড় করে দেব। তাহলে এখানে কাটা মিলিয়ে দাও, এখানেও পেন্সিল দিয়ে এভাবে স্কেলের সঙ্গে মিলিয়ে নাও, মিলিয়ে এভাবে বর্ধিত করে দাও। এরপর আমরা বিসি দৈর্ঘ্যের যে মাপটা আছে সেই মাপটাকে নিব, এখানে বসালাম, বসিয়ে এই যে বিসি দৈর্ঘ্য পর্যন্ত মাপ নিলাম, নিয়ে আবার এখানে বিতে বসালাম, বসিয়ে এখান থেকে কেটে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের বিসি দৈর্ঘ্যের মাপ। এই বিন্দুটার নাম দেওয়া হলো সি বিন্দু। এরপর এটাকে যুক্ত করে দেওয়া যাক এসিকে। তাহলে হলো আমাদের এবিসি হলো প্রদত্ত ত্রিভুজ, যার এবি বাহুর দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, এবং অ্যাঙ্গেল এবিসি দেখো 60 ডিগ্রি। এরপর আমাদেরকে এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে।
তো আমরা আগের মতনই যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তো প্রথমে আমি এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে এখান থেকে কাটলাম, উপর থেকে কাটলাম, আবার এখানে বসিয়ে এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম। এরপর এদের দুটোকে যুক্ত করে দেওয়া যাক। অনুরূপভাবে আরেকটি বাহু, ধরা যাক এসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো এসি বাহু যে দৈর্ঘ্য আছে অর্ধেকের থেকে একটু বড় না হলো মাপ নিয়ে উপর নিচ থেকে এভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়াতে এই দুটো সরলরেখা দেখো এই বিন্দুটাতে পরস্পরকে ছেদ করে, তাই তো? তাহলে আমরা এই বিন্দুতে কাটা বসালাম, কাটা বসিয়ে বি পর্যন্ত মাপ নিলাম এবং এই মাপটাই আমরা আবার সি বিন্দুতে মেলালাম, মিলে গেল। আবার আমরা এই এটিকেই এই বিন্দুতে মেলালাম। তো মেলানোর সময় একটু সাবধানে দেখে নিবে যাতে মিলে যায়। যদি আমাদের ক্যালকুলেশনে বা আমাদের অঙ্কনে কোথাও ভুল ত্রুটি বের হয় তাহলে কিন্তু নাও মিলতে পারে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সামান্য পরিমাণে এখানে ভিতর দিয়ে চলে এসেছে, একদম সি বিন্দুকে বা সি বিন্দুর মধ্যে দিয়ে কিন্তু এখানে বৃত্তটা যায়নি। যেমন এখানে ঠিকই আছে, সামান্য পরিমাণে আছে, এটা একদম অ্যাকুরেট মিলে গেছে। সি বিন্দুটা সামান্য পরিমাণে ভুল হয়ে গেল, আর বি বিন্দুটা একটুখানি ভুল হয়েছে, যেটা কখনোই কাম্য নয়। আমাদের এমনভাবে অঙ্কন করতে হবে যাতে করে এ বিন্দু, যাতে করে সি বিন্দু এবং যাতে করে বি বিন্দু, তিনটা বিন্দুই কিন্তু একদম হুবহু মিলে যায়, সামান্য পরিমাণেও যেন এদিক ওদিক না হয়। তা তোমরা যখন অঙ্কন করবে তোমরা কিন্তু একটু সাবধানে আস্তে আস্তে অঙ্কন করবে, তাহলেই দেখবে যে ভুল ত্রুটিগুলোকে এড়ানো যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। প্রথমে যে প্রদত্ত ত্রিভুজ দেওয়া থাকে আমরা সেই ত্রিভুজটিকে অঙ্কন করে নিই, তারপর তার যে কোনো দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করি এবং বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করার পরে সমদ্বিখণ্ডক বাহুগুলি বা সমদ্বিখণ্ডক সরলেখাগুলি যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে কাটা রেখে সেখান থেকে আমরা কৌণিক বিন্দুগুলোর দূরত্ব মেপে নিই এবং অবশ্যই সেটা সমান দূরত্ব হতেই হবে। তারপর আমরা সেখানে কাটা রেখেই একটা বৃত্ত অঙ্কন করলে দেখা যাবে বৃত্তটি কৌণিক বিন্দুগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই বৃত্তটিকেই এই প্রদত্ত ত্রিভুজের পরিবৃত্ত বলা হয়। তো আমরা চাইলে এই কেন্দ্রবিন্দুটাকে একটা নাম দিতে পারি, যেমন এই ক্ষেত্রে ধরা যাক আমি পি নাম দিলাম। তো আমি এই অঙ্কটা দেখাবো না, এটা তোমরা নিজেরাই ট্রাই করবে। কোশ্চেন নাম্বার 2, একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, মাধ্যমিক 2016। বুঝতেই পারছো যে এখানে নির্দিষ্ট কোনো মাপ দেওয়া নেই, অর্থাৎ তোমরা যে কোনো মাপেরই ত্রিভুজ অঙ্কন করে নিয়ে তার উপরে তোমরা একটা পরিবৃত্ত অঙ্কন করবে। এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 10 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল এবিসি = 45 ডিগ্রি। বুঝতেই পারছো ঠিক আগের অঙ্কটার মতনই দুটো বাহু আর একটা কোণ প্রদত্ত, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, মাধ্যমিক 2009। তো এটাও তোমরা নিজেরা ট্রাই করবে, আর আমি এই ভিডিওতে আর করে দেখালাম না। এরপরে 2004, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য হলো 5.6 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার। এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তো এই তিনটে অঙ্ক তোমরা অবশ্যই করে দেখাবে এবং যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। এরপরে যে অংশটি নিয়ে আমি আলোচনা করব সেই অংশটি দেখো, বলা হয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হলো 60 ডিগ্রি। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো, মাধ্যমিক 2018। মানে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে পরিবৃত্ত অঙ্কন করে দেখালাম, তো এখন আমি তোমাদেরকে অন্তবৃত্ত অঙ্কন করে দেখাচ্ছি কিভাবে অন্তবৃত্ত অঙ্কন করতে হয়। তো এখানে 9 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার দুটো বাহু দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমি প্রথমেই এখানে 7 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যগুলোকে অঙ্কন করে নিচ্ছি। যেহেতু তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তো আমরা যদি চাই এখানে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করতে পারি, আবার সরাসরি আমরা কাটা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করতে পারি। তো আমি এখানে 9 সেন্টিমিটারের থেকে একটু বড় দৈর্ঘ্য নিচ্ছি, ধরা যাক আমি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যর একটা সরলরেখাংশ নিলাম। এরপর এখান থেকে 9 সেন্টিমিটার মাপটিকে
মেপে নিয়ে কেটে নিলাম। তাহলে এটা হলো আমাদের 9 সেন্টিমিটার। এরপর আমি এখানে অথবা এখানে আমি এই সরেখাংশটিকে স্থাপন করব। কিন্তু বলা আছে এই দুটি সরলেখার মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ হলো 60 ডিগ্রি। তাহলে আমি যদি এই দিকে স্থাপন করি তাহলে এখানে আমাকে 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। আবার আমি যদি এই দিকে অঙ্কন করি তাহলে কিন্তু আমাকে এখানে 60 ডিগ্রিটা অঙ্কন করতে হবে। তো আমি এখানে অঙ্কন করছি, তাহলে সেই হিসাবে এখানে 60 ডিগ্রি আমাকে অঙ্কন করতে হবে। তো এই আমি একটা বৃত্তচাপ নিলাম। এবার এটাকে ছোট বড় না করে এই দৈর্ঘ্যটাকে নিয়েই বা এই বৃত্তচাপটাকে নিয়েই আমরা এখানে কাটা বসালাম। কাটা বসিয়ে এখান থেকে কেটে দিলাম। তাহলে এই দুটোকে যুক্ত করলে, বর্ধিত করলে যে কোণটা তৈরি হবে সেটার মান কিন্তু 60 ডিগ্রি হবে। তো এখানে বসিয়ে এভাবে কেটে দিলাম। তাহলে এই কোণটা হলো আমাদের 60 ডিগ্রি। এবার আমরা যদি মনে করতাম আমরা 7 সেন্টিমিটার দৈর্ঘ্যটা এদিকে না নিয়ে এদিকে নিব, সেক্ষেত্রে কিন্তু আমরা এইখানে 60 ডিগ্রি কোণটা তৈরি করতাম, এদিকে নয়। তাহলে কিন্তু ত্রিভুজটা এইদিকে চলে যেত, অর্থাৎ পৃষ্ঠার বাইরে। তো এরপরে দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্যটা নেওয়া হলো 7 সেন্টিমিটার। এখানে বসালাম, বসিয়ে এখান থেকে কেটে দিলাম। তাহলে দেখো আমাদের যে ত্রিভুজের প্রদত্ত দেওয়া আছে তার একটা বাহু দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার বাহু। দ্বিতীয় বাহু দৈর্ঘ্য 7 সেন্টিমিটারের 7 সেন্টিমিটার বাহু, এবং তাদের মধ্যবর্তী কোণ হলো আমাদের 60 ডিগ্রি। ঠিক, এরপর এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে আমরা যুক্ত করলে আমাদের কিন্তু ত্রিভুজ অঙ্কন সম্পূর্ণ হয়ে যাবে। তো এই হলো আমাদের ত্রিভুজ অঙ্কন কমপ্লিট। তো আমরা এটা চাইলে নামকরণ করতে পারি। আমি এখানে এবিসি নাম দিলাম। এরপর অন্তবৃত্ত অঙ্কন করার জন্য যেটা পদ্ধতি সেটা হলো আমরা যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। আমরা যেমন দেখেছি যে পরিবৃত্ত অঙ্কন করার সময় আমরা যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করি, অন্তবৃত্ত অঙ্কন করার সময় আমরা যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমি বি কোণকে সমদ্বিখণ্ডিত করব, তারপর আমি সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। কিন্তু আবার বলছি আমরা যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারি, এমন কোনো ব্যাপার নেই যে বি কোণ বা সি কোণকেই করতে হবে। তোমরা বি কোণ সি কোণ বা বি কোণ এ কোণ বা এ কোণ সি কোণ যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারো। তো বি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের একটা বৃত্তচাপ নিতে হবে, যেটা অলরেডি আমার নেওয়া আছে। এরপর এখানে কাটা বসিয়ে এই বৃত্তচাপটা নিয়েও করতে পারো, বা একটু বড় করে নিলে বেশি ভালো হয়। বড় করে নিয়ে আমি উপরে একটা মাপ নিলাম, আবার এইখানে কাটাটা বসালাম, বসিয়ে আমি এখানে একটা মাপ নিলাম। তাহলে এইখানে একটা বিন্দু পাচ্ছি আর এখানে একটা বিন্দু পাচ্ছি। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে বড় করে দেব। তাহলে দেখো আমাদের কিন্তু অ্যাঙ্গেল বিটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, বা তোমরা বলতে পারো যে আমরা অ্যাঙ্গেল এবিসিকে সমদ্বিখণ্ডিত করলাম। দেখো এই অংশটার মাপ আর এই অংশটার মাপ কিন্তু সমান হবে। এরপর আমরা সি কোণটিকে সমদ্বিখণ্ডিত করব। তো সি কোণটিকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই যে বৃত্তচাপটা অঙ্কন করলাম এটার কোনো ব্যাপার নেই যে আমাকে কোন মাপ নিতে হবে, যে কোনো মাপে নেওয়া যায়। এরপর এটাকে একটু বড় করে নেওয়া হোক। বড় করে নেওয়ার পরে এখানে কাটা বসিয়ে আমি উপরে একটা বৃত্তচাপ এভাবে নিলাম, আবার এদিকে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিলাম। তাতে বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটিকে একটু হাইলাইট করে নিই এবং এই দুটোকে আমরা যুক্ত করে দিই। তাহলে এই সমদ্বিখণ্ডক দ্বয় একটা নির্দিষ্ট বিন্দুতে দেখতে পাচ্ছি আমরা মিলিত হচ্ছে। তাহলে অন্তবৃত্তের এই বিন্দুটা হবে কেন্দ্রবিন্দু। এরপরে আমরা এই কেন্দ্রবিন্দুতে কাটা বসাবো, বসিয়ে যে দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি তাদের যে কমন সরলরেখা আছে তার উপরে একটা আমরা লম্ব অঙ্কন করব। এই স্টেপটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে বুঝতে হবে। আবার বলছি, সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে পরস্পরকে ছেদ করলো সে বিন্দুতে আমরা কাটা বসাবো। কাটা বসিয়ে আমরা বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। আমরা যদি সি কোণ আর বি কোণকে সমদ্বিখণ্ডিত করতাম সেক্ষেত্রে আমাদের এ বিটা হতো সাধারণ বাহু, সেক্ষেত্রে আমরা এ বির উপরে লম্ব অঙ্কন করতাম। এক্ষেত্রে যেহেতু বিসি সাধারণ বাহু অর্থাৎ বি বাহুটা বি কোণেরও অন্তর্ভুক্ত, বিসি বাহুটা সি কোণেরও অন্তর্ভুক্ত। তাহলে বিসি বাহুটা যেহেতু বি কোণ এবং সি কোণ দুটোরই অন্তর্ভুক্ত, তাই বিসি বাহুকে সাধারণ বাহু বলছি। তার উপরে আমরা একটা লম্ব অঙ্কন করব এই বিন্দুতে কাটা বসিয়ে। তাহলে সেটা করা যাক। তো এইভাবে কাটা বসালাম, এইভাবে একটা বৃত্তচাপ নিলাম। এরপরে
এই মাপটা নিয়ে আমরা করতে পারি, অথবা তোমরা যদি মনে করো একটু বড় করে নিতে পারো, কিন্তু ছোট করবে না। সমান মাপ নাও অথবা একটু বড় করে নাও, কিন্তু কখনোই কিন্তু ছোট করবে না, আবার বলছি। তাহলে এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করলাম। যুক্ত করলে আমরা যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখাটা হবে বিসি বাহুর উপর একটা লম্ব সরলরেখা। আশা করি বুঝতে পারলে। এই লম্ব সরলরেখাটি বিসি বাহুটিকে যেই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা আমি একটু হাইলাইট করে রাখলাম। তাহলে এইখানে কাটা বসিয়ে এই বিন্দু পর্যন্ত মাপ নেওয়া হলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো অন্তবৃত্তটির ব্যাসার্ধ। এবার যদি কাটা ঘুরিয়ে দেখো তাহলে দেখবে প্রত্যেকটা বাহুকে কিন্তু একই দৈর্ঘ্য হতে হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। তো অনেক সময় আমাদের অঙ্কন করতে গিয়ে ভুল হয়, সেটা কাটা কম্পাসের অ্যাডজাস্টমেন্টের জন্য হতে পারে, বা স্কেলে আমরা যখন মাপ নিয়ে থাকি তখনও অনেক সময় আমাদের ক্যালকুলেশনে সামান্য রকমের ভুল ত্রুটি চলে আসতে পারে। তো তোমরা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে ভুল ত্রুটিগুলোকে অনেকাংশে কিন্তু কমানো গেছে। তাহলে এই হলো আমাদের অন্তবৃত্ত, এবং এই বিন্দুটা হলো অন্তবৃত্তের কেন্দ্র। তো এটাকে আমরা চাইলে একটা নাম দিতে পারি। আবার বলছি, আমরা যখন এই দৈর্ঘ্যটা মাপবো খুব সাবধানে মাপবো, এবং কিন্তু তোমরা অবশ্যই একটু কাটা কম্পাসগুলোকে ভালো করে দেখে নেবে যেন একদম শার্প থাকে। যদি একটু ভোঁতা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এইভাবে ফাইনালি অঙ্কন করার সময় একটু ভুল হয়ে যেতে পারে, যেটা আমার এক্ষেত্রে হয়েছে। সামান্য পরিমাণে বাইরে দিয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এটা যদি একদম শার্প হতো, একদম সুন্দরভাবে তোমরা দেখলে বুঝতে পারতে, নিখুঁতভাবে এটা অঙ্কনটা করা যেত। তাহলে অন্তবৃত্ত অঙ্কন করার সময় আমরা কি করব, আগের মতনই আমরা পরিবৃত্তের ক্ষেত্রে যেভাবে ত্রিভুজ অঙ্কন করেছি, অন্তবৃত্তের ক্ষেত্রে একদম অনুরূপভাবে সেম ত্রিভুজ অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব। সে কোণ সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে আমরা সে কোণ দুটোর যে সাধারণ বাহু আছে, সাধারণ বাহুটার উপর একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার পরে সেই বিন্দু থেকে সেই লম্ব দূরত্বটা মাপ নেব, সেটাকে ব্যাসার্ধ ধরে, এবং সেই বিন্দুটাকে আমরা কেন্দ্রবিন্দু ধরে যদি একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটা হয়ে যাবে আমাদের প্রদত্ত ত্রিভুজের অন্তবৃত্ত। তো এইভাবে আমাদের অন্তবৃত্ত অঙ্কন করতে হয়। তো আশা করি তোমরা অন্তবৃত্ত অঙ্কন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলে। এরপর মাধ্যমিক 2017 সালে বলা হয়েছে যে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন। এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তার মানে 6 সেন্টিমিটার বাহুটার সবগুলোরই বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই হলো আমাদের 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এরপর আমরা যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব। তো এই ক্ষেত্রে আমি নিচের কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি। এই না হলো, এখানে বসালাম, এখানে বসে একটু বড় করে নিলে সুবিধা হয়। এদিকে একটা, এদিকে একটা মাপ নিলাম। আবার এই বাহুটিকে বা এই কোণটিকে আমরা এবার সমদ্বিখণ্ডিত করব। এভাবে একটা বৃত্তচাপ নিলাম। বারবার বলছি, বৃত্তচাপটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই, তোমাদের সুবিধা মতন মাপটা নেবে। তাহলে এখানে কাটা বসালাম, কাটা বসিয়ে একটু বড় করে নিবা, নিয়ে এখান থেকে এইভাবে উপরে কেটে দিলাম, আবার নিচেও কেটে দিলাম। তাহলে এই সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে ছেদ করলো সেটিকে আমরা একটু হাইলাইট করি। এবার এখানে কাটা বসিয়ে আমি এই সাধারণ বাহু, অর্থাৎ এই যে ভূমিটি আছে তার উপর একটা লম্ব অঙ্কন করব। তো এখানে বসালাম কাটাটা। তো গোটাটা চাইলে তোমরা টানতে পারো, আবার যদি তোমরা মনে করো যে ঠিক সরলরেখা অবধি টানবে, সেটাও করতে পারো। এরপর এখানে কাটাটা বসালাম, কাটাটা বসিয়ে এই লম্ব সমদ্বিখণ্ডকের দৈর্ঘ্যটা মেপে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে, লম্ব সমদ্বিখণ্ডকের দৈর্ঘ্যটা মেপে নিলাম। এবার খুব আস্তে আস্তে আমরা এইভাবে বৃত্তটাকে অঙ্কন করলাম। বারবার বলছি, পেন্সিলগুলো যেন শার্প থাকে, তাহলে কিন্তু খুব সুন্দর অঙ্কন হবে, নাহলে কিন্তু সামান্য রূপে
ভুল ত্রুটি আসতে পারে। তো এই আমাদের অন্তবৃত্ত অঙ্কন সম্পূর্ণ হলো। তোমরা দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি যেহেতু খুব আস্তে আস্তে অঙ্কন করেছি, একদম এক্স্যাক্টলি আমাদের অন্তবৃত্তটা ত্রিভুজটির 3টি বাহুকে শুধুমাত্র স্পর্শ করেই বেরিয়ে গেছে, কোথাও ছেদ করেনি বা কোথাও বাইরে দিয়েও যায়নি। তো তোমরা যখন সম্পাদ্য করবে অবশ্যই একটু আস্তে আস্তে অঙ্কন করবে। আর এই প্রশ্নতে যেহেতু কোনো নির্দিষ্ট নাম দেওয়া নেই, তো আমি এখানে ত্রিভুজটির নাম দিলাম ABC এবং তাদের কেন্দ্রবিন্দুটির নাম দিলাম ধরা যাক P। তাহলে P হলো উদ্দিষ্ট অন্তবৃত্তটির অন্তঃকেন্দ্র এবং ত্রিভুজটি হলো ত্রিভুজ ABC। তো এইভাবে তোমরা অন্তবৃত্ত অঙ্কন করবে। এটা মাধ্যমিক 2017 সালে এসেছিল, প্রথমে একটা এসেছিল মাধ্যমিক 2018 সালে। এছাড়া তোমাদের বাড়িতে হোমওয়ার্কের জন্য তোমরা প্রথমে এই অঙ্কটা ট্রাই করবে। 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। এটা মাধ্যমিক 2013, অর্থাৎ আগেরটাতে আমি 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে অন্তবৃত্ত অঙ্কন করলাম। তার আগে 2013 সালে এসেছিল 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। এছাড়া 2011 সালের কোশ্চেনটা দেখো, বলা আছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করেও এবং ওই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। এবং লাস্ট অঙ্ক মাধ্যমিক 2015 বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ 10 সেন্টিমিটার এবং অপর একটি বাহু দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার, ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো মাধ্যমিক 2015। তো এই 3টা অঙ্ক অন্তবৃত্ত থেকে এবং আগে 3টা অঙ্ক পরিবৃত্ত থেকে তোমাদের বাড়িতে হোমওয়ার্ক হিসাবে আমি দিলাম। তোমরা এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো। আর আমি যে দুটো 4টা অঙ্ক করে দিলাম, অর্থাৎ পরিবৃত্ত থেকে 2টো এবং অন্তবৃত্ত থেকে 2টো, সেই দুটো তোমরা কিন্তু বাড়িতে বারবার করে প্র্যাকটিস করে তারপর হোমওয়ার্কগুলো ট্রাই করবে। আর এই অঙ্কগুলোতে যদি তোমাদের কোনো রকম ডাউটস থাকে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টসে লিখে তোমরা জানাবে। এগুলো করার পরে তোমাদের যে টেক্সট বুকস আছে সেখান থেকে অন্তবৃত্ত এবং পরিবৃত্ত সংক্রান্ত যে নিজের করো বা কোষে কীগুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। তাতে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানিও। তো আজকের ভিডিওতে এতটুকুন থাকলো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।